বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দি এডুকেটরস কর্নারে তোমাদের সবাইকে স্বাগতম। তো গতকালকে আমি ক্লাস নিয়েছিলাম, যেটা আমার ফোনে স্টোরেজ না থাকার কারণে পুরো ক্লাসটা রেকর্ড হয় নাই। তো আজকে ওই ক্লাসটা আমি আবার রিভিউ করতেছি। আশা করি তোমরা আজকে সব কিছু বুঝতে পারবা, আর আশা করি আজকে ফুল ভিডিওটা হবে। তো আমরা শুরু করি। তো আমি মূলত আজকে পড়াবো চ্যাপ্টার 4-এ, অর্থাৎ ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 4-এ পড়াবো, যে অধ্যায়টার নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। অধ্যায়টার নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। অর্থাৎ যে কোনো একটা যদি ফাংশন দেয়া থাকে, অর্থাৎ ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, যদি কোনো একটা ফাংশন থাকে, সেই ফাংশনটাকে পর্যায়ক্রমে অন্তরীকরণ করতে হবে। যেমন পর্যায়ক্রমে অন্তরীকরণের জন্য যদি ওয়াইকে আমরা একবার অন্তরীকরণ করি, অর্থাৎ ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করি, তাহলে কি হয়? ডিএক্স অফ ওয়াই। একবার অন্তরীকরণ করলে এটাকে আমরা কি লিখতে পারি? ওয়াই ওয়ান লিখতে পারি না? দুইবার যদি অন্তরীকরণ করি, এই ওয়াই ওয়ানকে আবার অন্তরীকরণ করি, ডিএক্স অফ ওয়াই ওয়ান সমান কি? ওয়াই টু। এভাবে তিনবার অন্তরীকরণ করলে মান কি হবে? ওয়াই থ্রি। এভাবে যত করব ততই লাস্ট পর্যন্ত ওয়াই এন পর্যন্ত চলে আসবে। এটাই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো এই পর্যায়ক্রমিক অন্তরীকরণগুলো যদি আমরা করতে চাই, এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে 3টা নিয়ম জানা লাগবে। যে 3টা নিয়ম যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের হচ্ছে অঙ্কগুলো অনেক ইজি হবে। তো চলো আমরা নিয়ম 3টা আগে দেখি কি কি নিয়ম সেটা। তো তার আগে এটা মিশাই আমি। তো দেখো, প্রথম নিয়ম কি আছে? নিয়ম দেয়া আছে যে প্রথমে প্রদত্ত ফাংশনকে এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ প্রথমে এক্স এর সাপেক্ষে যে ফাংশনটাই দেওয়া থাকবে, যেমন ওয়াই ইকুয়াল টু সাইন এক্স হোক, কজ এক্স হোক, বা যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে সেটাকে কি করব? এক্স এর সাপেক্ষে আমাদের কি করতে হবে? পর্যায়ক্রমে অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ পর্যায়ক্রমে বলতে বোঝাচ্ছে এখানে একবার, দুইবার, তিনবার এভাবে আমাদেরকে অন্তরীকরণ করতে হবে। তো প্রথমটা বুঝলাম যে প্রথমে প্রদত্ত ফাংশনকে এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি এভাবে ওয়াই এন পর্যন্ত আমাদেরকে বের করতে হবে। এটাই কি? পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো ধাপ বা নিয়ম 2-এ আসি। নিয়ম 2-এর ক্ষেত্রে দেখাচ্ছে যে প্রতিবার অন্তরীকরণের পর প্রাপ্ত ফাংশনকে প্রশ্ন দেওয়া ফাংশনে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ প্রত্যেকবার অন্তরীকরণ, এই যে ওয়াই ওয়ানের মান বের করব একবার, তারপর দুইবার, এবার তিনবার, এভাবে বের করার পরে অন্তরীকরণের পর প্রাপ্ত ফাংশন, অর্থাৎ অন্তরীকরণের পর আমরা ধরো যে হচ্ছে সাইন এক্স বা কজ এক্স এরকম পাবো। যেটা পাবো সেটা প্রশ্নে দেওয়া যে ফাংশনটা থাকবে, অর্থাৎ প্রশ্নে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনে আমাদেরকে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ প্রশ্নে যদি দেওয়া থাকে সাইন এক্স, প্রশ্নে সাইন এক্স দেওয়া থাকলে সেটাকে আমরা কজ এক্সে রূপান্তর করব। আবার প্রশ্নে যদি উত্তরে যদি আমরা কজ এক্স পাই, সেটাকে আমরা সাইন এক্সে রূপান্তর করব। আবার উত্তরে যদি আমরা সাইন এক্স পাই, তো প্রশ্নে যদি দেওয়া থাকে কজ এক্স, তাহলে কজ এক্সে রূপান্তর করব। এটাই মানে হচ্ছে এটা বলছে যে এই যে যেমন কজ এক্স যদি থাকে আর প্রশ্নে যদি সাইন এক্স থাকে, তাহলে আমরা কি করব? সাইন এক্স কজ এক্সকে সাইন এক্স বানাবো। আবার প্রশ্নে যদি কজ এক্স থাকে আর উত্তরে যদি আমরা সাইন এক্স পাই, তাহলে সেটাকেও আমরা কি করব? কজ এক্স বানাবো। এই বিষয়গুলো বোঝার জন্য আমাদেরকে ম্যাথ করা লাগবে। ম্যাথ ছাড়া এগুলো সবার মাথার উপর দিয়ে যাবে। ম্যাথ দেখলে সবার কাছে অনেক ইজি হবে। তো আরেকটা বিষয় আছে এখানে, যে কজকে যে সাইনে রূপান্তর করব আমরা, বা সাইনকে যে কজে রূপান্তর করব আমরা, সেটা কিভাবে রূপান্তর করা যায়? তো আমরা কিন্তু জানি যে কজ বা হচ্ছে মাইনাস সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে কজ পাই ভাগ 2 প্লাস থিটা। এটা কিন্তু একটা সূত্র। কিন্তু এই সূত্রটা সমানে যে এইটা হয়, এটা কিভাবে হয় সেটা কি আমরা কেউ জানি? চলো আমি দেখাচ্ছি যে এই যে কস থিটা, কস পাই ভাগ 2 প্লাস থিটা, এটা সমান যে মাইনাস সাইন থিটা হয়, এটা কিভাবে আসে বা কই থেকে আসে, এইটুকু যদি আমরা না জানি, মানে 4-এর অঙ্কগুলো আমরা করতে পারবো না। তো আমাদেরকে এই বিষয়গুলো আগে সব থেকে বেশি জানা প্রয়োজন। তো চলো দেখি। এটা করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে এখানে আছে কি? কস পাই ভাগ 2, এর সাথে কিছু নাই মানে কি? এক গুণ অবস্থায় আছে না? প্লাস থিটা, তাই নয় কি? তাহলে
এখানে আমাদেরকে কয়েকটা বিষয় জানা লাগবে যে কিসের কিসের মান দেওয়া আছে এবং কিসের কিসের ভিত্তিতে আমাদের কজের মান সাইনের মান এগুলো হচ্ছে পরিবর্তন হয়, সেটা আমাদেরকে দেখা লাগবে। তো এখানে আমাদেরকে একটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে 1, অর্থাৎ π/2 এর পরে মানে জোড় সংখ্যা আছে নাকি বিজোড় সংখ্যা আছে সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে এখানে যোগ চিহ্ন আছে নাকি বিয়োগ চিহ্ন আছে সেটা আমাদেরকে জানতে হবে। এই 1 আর হচ্ছে অর্থাৎ π/2 এর পরের সংখ্যা আর যোগ চিহ্ন না বিয়োগ চিহ্ন সেটা যে দেখেই আমরা বুঝবো যে আসলে কজের হচ্ছে মান পরিবর্তন হবে কিনা বা কজ পরিবর্তন হয়ে সাইন হবে কিনা, অথবা এর সামনে মাইনাস হবে কি প্লাস হবে সেটা আমরা এই জাস্ট এই দুইটা জিনিস দেখে বুঝতে পারবো। তো চলো এটা আমরা দেখাই। সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে যে π/2 এর পরে যদি 1 থাকে, অর্থাৎ 1 কি এখানে বিজোড় সংখ্যা নয়, তাহলে π/2 এর সাথে যদি কোনো বিজোড় গুণিতক থাকে তখন সেক্ষেত্রে আমাদের কস বা সাইনের কী হবে পরিবর্তন হবে। এটা একটু লিখে নিবা তোমরা নিজেরা, যে π/2 এর সাথে যদি কোনো বিজোড় গুণিতক থাকে তখন সেক্ষেত্রে কস বা পাইয়ের মান আমাদের পরিবর্তন হবে। আরেকটা বিষয় হচ্ছে যে π/2 এর সাথে যদি এখানে জোড় গুণিতক অর্থাৎ 1 না থেকে এখানে যদি 2 থাকতো তাহলে কস বা সাইনের মানের কোনো পরিবর্তন হইতো না। এটা তোমরা যদি উদাহরণ 2 করতে যাও তখন এটা জানা লাগবে। তো চলো দেখি যে আমরা আসলে এখান থেকে আমরা কিভাবে মাইনাস সাইন এক্স বা সাইন থিটা বের করতে পারি সেটা দেখি। তো কস π/2 আছে, তার মানে π/2 বলতে এখান থেকে 0 থেকে তার আগে আমাদেরকে বিষয় একটা জানতে হবে যে এখানে কিন্তু কি অল পজিটিভ, এখানে কি অল পজিটিভ না, এখানে কি কি পজিটিভ সাইন আর হচ্ছে কোসেক পজিটিভ। এই পাশে কি কি পজিটিভ, এখানে ট্যান আর কট পজিটিভ, এখানে সেক আর হচ্ছে কস পজিটিভ, তাই না? এটুকুই তো আমরা জানি। দেখো এই পাশে প্রথম চতুর্ভাগে হচ্ছে প্রথম চতুর্ভাগে সবগুলোই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট হচ্ছে পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে সেক আর কোসেক হচ্ছে পজিটিভ। তো আমাদেরকে জানতে হবে এখানে কিসের মান বের করবো, আমরা কজের মান বের করবো। তাহলে কস π/2 আছে, তার মানে 0 থেকে π/2 পর্যন্ত যাই আগে, 0 থেকে π/2 পর্যন্ত আসলাম আমরা, 0 থেকে π/2 কস π/2 আছে, 0 থেকে π/2 তে গেলাম, এরপরের চিহ্ন 1 আছে, 1 মানে কি একটা বিজোড় সংখ্যা আছে, বিজোড় থাক বা জোড় থাক আগে দেখতে হবে কি আছে, এখানে 1 আছে, 1 মানে কি যে ওইটা আবার এক ঘর সামনের দিকে আসবে। এখন সামনে আসবে না পিছনে আসবে সেটা কীভাবে বুঝবো, সেটা আমরা বুঝবো যে এখানে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্ন যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা সামনের দিকে আসবে, আর এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে সেটা হচ্ছে পিছনে যাইতো। তো যেহেতু এখানে প্লাস চিহ্ন +1 আছে তার মানে এক ঘর সামনের দিকে আসবে, তো এখান থেকে এক ঘর আবার সামনের দিকে এখানে আসলো। তো এখানে যদি আসে এখানে আমরা কি দেখি, আমরা বের করতেছি হচ্ছে কজ, কিন্তু আছে এখানে সাইন আর কোসেক, এই দুইটা কি পজিটিভ, কিন্তু কজ এখানে পজিটিভ নয়। তার মানে এখন আমরা কি করব, যেটা আমাদের পজিটিভ হবে না, পজিটিভ যদি না হয় তাহলে কি হবে, ওখানে কজ কি নেগেটিভ হবে না, সেটার জন্য আমরা একটা মাইনাস চিহ্ন দিব, এখানে কি দিব মাইনাস চিহ্ন দিব। এটুকু বুঝছো কি না? তো তারপর দেখি এখানে আমরা মাইনাস চিহ্ন কেন দিলাম, কারণ এখানে কজ পজিটিভ নয়, এখানে কজ পজিটিভ নয়, কজ এখানে নেগেটিভ, সেজন্য এখানে একটা মাইনাস চিহ্ন দিলাম। এবার আসি যে কজ পরিবর্তন হবে কি না। আমি প্রথমেই বলছি কজ কখন পরিবর্তন হয়, যখন π/2 এর সাথে একটা বিজোড় গুণিতক থাকে, অর্থাৎ 1 থাকে 3 থাকে এরকম যদি থাকে তখন সেক্ষেত্রে কজের মান পরিবর্তন হবে বা সাইনের মান পরিবর্তন হবে। তো যদি হচ্ছে জোড় গুণিতক থাকে অর্থাৎ 2 4 এগুলো থাকে তখন সেক্ষেত্রে কী হবে, কস সাইনের মান পরিবর্তন হয় না। যেহেতু এখানে আমি কি ফার্স্ট বলতেছি না জানি না, যেহেতু এখানে কি আছে বিজোড় গুণিতক আছে তার মানে কি কজের মান পরিবর্তন হবে, তাহলে কজের মান পরিবর্তন হয়ে কি হবে সাইন হবে না, কস পরিবর্তন হয়ে একটা সাইন হবে, সাইন এই যে থিটা থাকলো এই থিটাটা এখানে বসে। এই জন্যই আমাদেরকে এইটুকু মনে রাখা লাগে যে cos π/2 + θ = sin θ। এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে। এটা আমি একটু সাইড করে লিখে রাখি। cos π/2 + θ এটা সমান আমরা কি জানি sin θ।
ইভেন আরেকটা জিনিস আছে, আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে সাইন π/2 প্লাস থিটা। এটা সমান আমরা কি লিখতে পারি? cos π/2 প্লাস থিটা সমান আমরা মাইনাস সাইন থিটা লিখেছি। তো সাইন π/2 প্লাস থিটা এটা সমান কি হবে? এটা আমরা আগের মতো করে বের করি দেখি, চলো। তো এটা সমান দিব সাইন π/2 গুণ এখানে কিছু নাই মানে কি আছে, 1 আছে, প্লাস থিটা দিলাম। তো এটা আমাদেরকে কি প্রথমেই কি বললাম আমি, যে সব সময় আমাদেরকে দেখতে হবে যে এখানে জোড় π/2 এর সাথে জোড় সংখ্যা আছে নাকি বিজোড় সংখ্যা আছে, আর প্লাস চিহ্ন আছে নাকি হচ্ছে মাইনাস চিহ্ন আছে। তো এখানে কি আছে, বিজোড় সংখ্যা আছে এবং একটা প্লাস চিহ্ন আছে, তার মানে কি এক ঘর সামনে আসবে, হচ্ছে তার মানে কি একের কারণে এক ঘর আসবে আর প্লাসের কারণে কি সামনে আসবে। তো এটাও ওই সেম কি বলছে, π/2 অর্থাৎ 0 থেকে এই যে π/2 গেলাম, এখান থেকে কি করব, এক ঘর সামনের দিকে আসবো। কিসের জন্য আসবো? প্লাস চিহ্ন আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এখান থেকে এটা আসলাম, কিন্তু আগের বার আমরা কিসের মান বের করছিলাম? এখানে cos ছিল, এবার এখানে কি আছে, এবার এখানে সাইনের মানটা দেওয়া আছে। তো সাইন কিন্তু সাইনের ঘরে কি, দ্বিতীয় কোয়াড্রেন্টে কি সাইন কি পজিটিভ, পজিটিভের জন্য কি হবে, এখানে একটা প্লাস চিহ্ন। এখানে তো সাইন পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ, তার মধ্যে আমরা সাইনের মান বের করতেছি, তার মানে সাইন এখানে কি পজিটিভ, পজিটিভের কারণে এখানে কি হবে, একটা প্লাস চিহ্ন হবে। তারপর এবার দেখব যে সাইন পরিবর্তন হবে কিনা। সাইন কখন পরিবর্তন হয়? যখন এর সাথে একটা বিজোড় সংখ্যা থাকে। বিজোড় সংখ্যা কি আছে? হ্যাঁ, এখানে π/2 এর সাথে একটা বিজোড় সংখ্যা 1 আছে, তাহলে 1 থাকলে কি হবে, সাইন পরিবর্তন হয়ে কি হয়, কজ হবে, তাই নয় কি? 1 থাকলে সাইন পরিবর্তন হয়ে কজ হবে, কজ আর এই থিটাতে থাকলো, এই থিটার সাথে যুক্ত হবে। তো প্লাস যেহেতু মুখের সামনে লেখার প্রয়োজন নাই, লাগবে না এটা। তো এটা আর একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে সাইন π/2 প্লাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারি cos থিটা। এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো এটুকু গেল আমাদের। আরও দুইটা হচ্ছে মাইনাসের সূত্র আছে, যদি তোমরা জানতে চাও তো আমাকে নক দিবা বা গ্রুপে আমাকে বলবা, তাহলে আমি হচ্ছে ওই দুইটা সূত্ররও মানে ব্যাখ্যা দিয়ে দিব। ওখানে আছে হচ্ছে cos π/2 মাইনাস থিটা, আবার এক্ষেত্রে হচ্ছে π/2 মাইনাস থিটা আছে, ওটা দিয়ে অঙ্ক করা যায়। তো চলো আমরা ধাপ হচ্ছে অর্থাৎ এখানকার নিয়ম 3 নাম্বার নিয়মটা দেখি। 3 নাম্বার নিয়মে আছে যে প্রতিটি ধাপ একটি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে। অর্থাৎ প্রথম কি করছি, এক্সের ফাংশন মানে সরি যে প্রদত্ত যে ফাংশন দেওয়া থাকবে সেটাকে এক্সের সাপেক্ষে একবার করে অন্তরীকরণ করব, অর্থাৎ y1 y2 এর মানটা আমরা বের করব yn পর্যন্ত। তারপরে কি করব, যেই y1 মান বের করছি সেই মান করার প্রাপ্ত যে ফলাফলটা আমরা পাবো সেটা যদি কজে বের হয় আর প্রশ্নে যদি সাইন থাকে, তাহলে এই কজ থেকে আমাদেরকে সাইন বানায় নিতে হবে, অর্থাৎ ওইভাবে কজ থেকে আমাদেরকে সাইন বানায় নিতে হবে, বা যদি সাইন থাকে তাহলে সাইন থেকে আমাদের কজ বানায় নিতে হবে। এটা এখন নিয়ম 3 যদি আসে, নিয়ম 3-এ আমরা কি করব, যে প্রতিটি ধাপ একটি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে, যার এনতম অন্তরীকরণ করলে আমরা কি হচ্ছে উত্তর পাবো। অর্থাৎ এই যে অঙ্কগুলো করে আসবো, অর্থাৎ yn y2 y3 yn পর্যন্ত যে করে আসবো, y3 পর্যন্ত যে করব, করার পরে যে একটা দেখবা যে নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করবে, সেই ফলো করাটাকে আমরা যদি এনতম অন্তরীকরণ করি, সেটা করলে আমরা একটা উত্তর পাবো। এটাই হচ্ছে এই অধ্যায়ের জাস্ট এই 3টা নিয়ম। এই 3টা নিয়ম মনে রাখলে আমরা খুব ভালো মতো এটা করতে পারবো। তো চলো এখন আমরা অঙ্কগুলো শুরু করি। তার আগে আমি এটা মেশাই। চতুর্ভাগটা সবার জন্য বোঝা জরুরি, কারণ চতুর্ভাগটা যদি আমরা না বুঝতে পারি তাহলে অঙ্কগুলো আমাদের কাছে খুব কঠিন লাগবে, কিন্তু এই অঙ্কগুলো সব থেকে ইজি। তো চলো আমরা দেখি যে প্রথম অঙ্কে কি আছে। আরেকটা বিষয় বলি যে এই অধ্যায়ের আমাদের কয়টা অঙ্ক করা লাগবে। মেইন ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে থিওরি 5, 6 আর হচ্ছে 7 নাম্বারটা। এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট এই কয়টা, আর হচ্ছে
এক্সাম্পল আমাদের 2 নাম্বারটা করা লাগবে। অর্থাৎ এই 4টা অঙ্ক যদি আমরা করতে পারি তাহলে এই অধ্যায়টা একদম শেষ হবে বা এই অধ্যায়টা ডান হয়ে যাবে। এর থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক আর নাই। এর মধ্যে 6 নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো তুলনামূলক ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 6 নাম্বার অঙ্কটা। তো চলো আমরা অঙ্ক শুরু করি। তো তার আগে দেখি আমি যে আসলে আমার ক্লাসটা হচ্ছে কিনা। ক্লাস চলতেছে। তো চলো আমরা থিওরি পাস করি। থিওরি পাসে প্রশ্ন কি বলছে, যদি y ইকুয়াল সাইন x প্লাস বি হয় তবে দেখাও যে yn ইকুয়াল a টু দি পাওয়ার n সাইন n ইন্টু পাই ভাগ 2 প্লাস এক্স প্লাস বি। অর্থাৎ এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো তোমরা ভালো করে দেখো যে কি বলছে, যে যদি y ইকুয়াল সাইন এক্স প্লাস বি হয় তবে দেখাও যে yn ইকুয়াল এ টু দি পাওয়ার n ডট হচ্ছে সাইন n ইন্টু পাই ভাগ 2 প্লাস এক্স প্লাস বি। অর্থাৎ এই মানটা আমাদেরকে বের করতে বলছে। এটার থেকে এই প্রদত্ত রাশি থেকে এই মানটা বের করতে হবে। তো সবার আগে আমরা কি করব, ধাপ অনে যাব বা নিয়ম অনে যাব। নিয়ম অনে কি ছিল, যে প্রদত্ত যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে কি করব, এক্সের সাপেক্ষে হচ্ছে পর্যায়ক্রমে অন্তরীকরণ করব। তো চলো আমরা সেটাই করি। তাহলে এটার প্রমাণ কি হবে, তো প্রমাণ দেখি আমরা একটু দেখি ক্লাস ঠিক আছে কিনা। এগুলো দেখা যাচ্ছে, জানি না কেমন দেখা যাচ্ছে। আচ্ছা দেখো যে কি বলছে, এটাকে আমরা প্রমাণ করব। তাহলে কি দেয়া আছে বা প্রদত্ত ফাংশন কি আছে, প্রদত্ত ফাংশন দেয়া আছে যে y ইকুয়াল সাইন এক্স প্লাস বি। এটা কি, এটাকে আমরা 1 নম্বর ফাংশন ধরতে পারি বা নাও ধরতে পারি, যে যেভাবে করে। আচ্ছা আমি ধরলাম 1 নম্বর ফাংশন। প্রদত্ত ফাংশন y ইকুয়াল টু সাইন এক্স প্লাস বি, এটা হচ্ছে 1 নম্বর ফাংশন। তো এই ফাংশনটাকে কি করব, এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রম অন্তরীকরণ করব। তো তাহলে চলো এটা লিখে ফেলি যে 1 নং সমীকরণ বা ফাংশনকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে এক নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তার মানে কি, অন্তরীকরণ করি। তো চলো দেখো যে প্রদত্ত ফাংশন কি দেওয়া আছে, এটা ছিল y ইকুয়াল টু সাইন এক্স প্লাস বি, এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে কি করব, 1 নং সমীকরণকে আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো আমি কিন্তু প্রথমেই দেখাইছি যে হচ্ছে y কে যদি এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি, dx অফ y যদি করি তাহলে আমরা কি পাবো, y1 পাই না আমরা। অর্থাৎ y কে হচ্ছে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ, তো ddx অফ y করলে আমরা কি পাই, y1 পাই। সেমভাবে dx অফ y1 কে যদি আবার অন্তরীকরণ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, y2 পাবো। আবার dx অফ y3 যদি বের করি আমরা, y2 যদি করি তাহলে কি পাবো, y3 পাবো না আমরা। তো এইটাই, তার মানে
y1কে যদি এক্সের সাপেক্ষে ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, y1 পাবো। তো চলো তাহলে কি করব, y1 সমান, এটা সমান কি লিখি, y1 সমান, আচ্ছা আমি তোমাদের সুবিধার্থে একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, dx অফ y সমান আবার dx অফ সাইন ax প্লাস হচ্ছে b, তাই নয় কি? অর্থাৎ এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, বা আমরা কি লিখতে পারি, এটা সমান কি লিখতে পারি, y1, একটু আগেই কিন্তু আমি দেখালাম, এটা সমান আমরা y1 লিখতে পারি সমান ddx অফ সাইন x, আমরা কি জানি, ddx অফ সাইন x এটা সমান কি cos x, এটা কি আমরা জানি না, এটা আমরা জানি না, অবশ্যই জানি। তাহলে ddx অফ সাইন x কি cos x, সেই cos xটা এখানে লিখব, ddx অফ সাইন x এই পুরোটা কি x, তার মানে কি হবে cos x বলতে বোঝাচ্ছে ax প্লাস b, এটাকে কি বোঝাচ্ছে x বোঝাচ্ছে, cos x বোঝাচ্ছে, ddx অফ সাইন এক্স ইকুয়াল কি cos x। কিন্তু আমাদের এখানে একটা বিষয় হচ্ছে, এর এক্স বলি বা থিটা বলি যে কোনো একটা বললেই হয়, কিন্তু এটা কি আসলেও এক্স বা থিটা, এটা তো এক্স বা থিটা নয়। যদি না হয় তখন কি করা লাগে, আমাদেরকে এটাকে আবার অন্তরীকরণ করতে হয়, অর্থাৎ dx অফ এক্স প্লাস বি, এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। আমি লাল কালি দিয়ে দেখাইলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে দেখো এখানে কি পাচ্ছি, সমান এখানে যেমন cos x প্লাস বি যেমন তেমনটাই পাচ্ছি, ডট ddx অফ ax, তো এখানে a হচ্ছে ধ্রুবক আর x কি চলো, তো হচ্ছে x এর সাপেক্ষে আমাদেরকে x কে অন্তরীকরণ করতে হবে, এটা ধ্রুবক, তাহলে ধ্রুবককে আমরা সামনে নিয়ে আসি ইনটু, এটা যদি আমি দেখাই ddx অফ x, অর্থাৎ x এর সাপেক্ষে যদি আমরা x কে অন্তরীকরণ করি তাহলে তার মান কি হয় 1, তো সেই 1 এখানে লিখি 1 প্লাস এখানে কি ddx অফ b, মানে কি জানি আমরা যে ddx অফ b এখানে কি ধ্রুবক না, ধ্রুবক হচ্ছে b, তার মানে যে কোনো x এর সাপেক্ষে যে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করলে তার মান কি হয়ে যায় 0 হয়ে যায়। এ কেন হলো না, কারণ এটা গুণ অবস্থায় আছে, এর সাথে x এর সাথে গুণ অবস্থায় আছে, যার জন্য ধ্রুবককে আমরা আলাদা করছি। আর এখানে কেন হইলো, কারণ এটা হচ্ছে একক অবস্থায় আছে, তার মানে কি যে ধ্রুবককে আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তার মান কত হয় 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি পাইছি, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে এটাকে সামনে নিয়ে আসলাম, শুধু এ পাচ্ছি না এখান থেকে, তো এ কে সামনে নিয়ে আসলাম, a cos x প্লাস হচ্ছে b, জাস্ট এইটা হচ্ছে আমাদের y1 এর মান। এরপর আমাদেরকে y2 y3 এভাবে মান বের করতে হবে। তো চলো আমি জানি না বাহিরের কোনো নয়েজ আসতেছে কিনা, আসলে একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো এক সাইডে আমরা লিখে রাখি y1 এর মানটা, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। y1 সমান a cos সরি টু সে, মেইন কথা হচ্ছে আমরা যে এই মানটা বের করলাম এটা আমাকে উপরে লেখা লাগবে, যে y1 সমান, নিচে হয়তো দেখা যাচ্ছে না, a cos x প্লাস হচ্ছে b, এটা বের হইল না। তো আমাদের কি ধাপ বা নিয়ম 2 কি দেয়া ছিল, নিয়ম দিয়ে দেয়া ছিল যে আমাদের প্রশ্নে দেওয়া মান, অর্থাৎ প্রাপ্ত যে মান পাইলাম, তাহলে প্রাপ্ত এখানে কিসের মানটা পাইছি আমরা, কজের মানটা কজের মানটা পাইছি, কিন্তু প্রশ্নে কিসের মান দেয়া আছে, প্রশ্নে আমাদের এখান থেকে সাইনের মান দেয়া আছে, তার মানে কজ থেকে আমাদেরকে সাইনে যাইতে হবে। তো এটা আমাদেরকে করতে হবে। এখন কি করব এখানে, তাহলে দেখো এখানে তাহলে এ যেমন তেমনই লিখি, কসকে যদি আমাদের সাইনে রূপান্তর করতে হয় তাহলে ওখান থেকে কি লিখব, এটা কি কস, এটা কি থিটা, তাহলে কস থিটা সমান কি জানি আমরা সাইন π/2 প্লাস থিটা, এটা জানি। কিন্তু থিটা বলতে কি আসলে এটা থিটা, থিটা মানে কি, থিটা মানে এক্স প্লাস বি, দুইটা মিলেই থিটা না, তাহলে এটা কি লিখব এক্স প্লাস বি, এটা হচ্ছে উত্তর।
বা হচ্ছে ওয়াই1-এর মানটা, উত্তর না, মানে ওয়াই1-এর মানটা, এটা মেইন কথা হচ্ছে এটা, এইটুকুই আমাদেরকে বের করা, বা এইটুকুই যদি যারা বুঝতে পারছো যে আসলে এখান থেকে এটা কিভাবে আসলো। আমি আবার বোঝাচ্ছি যে cos π/2 প্লাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, আরেকটা হচ্ছে সাইন π/2 প্লাস থিটা ইকুয়াল কস থিটা। তো এই যে cos থিটা, cos আর এইটুকু হচ্ছে থিটা, তাহলে cos থিটা সমান আমরা কি লিখতে পারি যে সাইন π/2 আর এইটুকু হচ্ছে থিটা, সাইন π/2 প্লাস হচ্ছে থিটা। এটুকু তো বুঝতে পারছো আশা করি। এখন আমরা এটা সাইড নোট করে রাখি, করে y2 আর y3 এর মানটা বের করি আমরা। y1 সমান a সাইন π/2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি, এটা করব আমরা। 1 মিনিট জাস্ট, আপু প্লিজ। তো চলো দেখি আমরা ওয়ানের মানটা আমরা বের করতে পারছি। এবার এখান থেকে আমাদেরকে y2 এর মান বের করা লাগবে। তো y2 মানে কি, ওয়ানকে যদি আবার অন্তরীকরণ করি তখন সেক্ষেত্রে আমরা কি পাবো, y2 পাবো সমান, আমার কাছে হচ্ছে নোট আছে, তো ক্লাসটা করানোর পরে আমি তোমাদেরকে নোট দিব, আমি নোটে যেভাবে যেভাবে করছি তোমরা সেভাবে করবা। তো দেখো y2 এর মান বের করবো এবার। তো ওয়ানকে এটাকে কি করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে কি, কোনটাকে অন্তরীকরণ করব, ওয়ানকে অন্তরীকরণ করব। তাহলে ডি হচ্ছে ddx অফ a সাইন π/2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি, এটাকে অন্তরীকরণ করব। তো তাহলে চলো দেখা যাক কি করা যায়। তাহলে এখানে আমরা y2 এর মান কি করব, ddx অফ a কি এখানে ধ্রুবক, তাহলে ধ্রুবককে আমরা সামনে নিয়ে আসলাম, ধ্রুবক যেমন তেমনই থাকলো। এবার আমরা কি জানি, ddx অফ সাইন, এই পুরোটা মিলে কি একটা এক্স বা হচ্ছে থিটা, তাহলে ddx অফ সাইন এক্স, এই যে ddx অফ সাইন এক্স ইকুয়াল টু কি